আচ্ছা, স্ট্যাটিক্সে আমরা যেগুলো আলোচনা করব সাধারণত এটা স্ট্যাটিক্স বলা হচ্ছে এই কারণে যে শুরুতে কোনো একটা ধরো যে স্ট্যাটিক পয়েন্টের উপরে আমি বিভিন্ন দিক থেকে ফোর্স দিব এবং ফোর্স দেওয়ার পরে সেই স্ট্যাটিক পয়েন্টার অবস্থার কি পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। এই জন্য নাম স্ট্যাটিক্স। অর্থাৎ তুমি কোনো মুভিং পয়েন্টের উপর ফোর্স দিচ্ছ না, তুমি বসে আছে, দাঁড়িয়ে আছে, স্টিল অবস্থায় আছে এরকম একটা ফোর্সের উপরে, সরি এরকম একটা পার্টিকেলের উপরে বা একটা সাবস্টেন্সের উপরে ফোর্স অ্যাপ্লাই করলে তার অবস্থা কিরকম হবে, সেটা কোন দিকে যাবে, কত জোরে যাবে, এই ব্যাপারগুলো আমরা স্ট্যাটিক্স আলোচনা করব। আচ্ছা, এখন সবার আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ও আচ্ছা, তার আগে আমরা বলে রাখি যে all active forces on a static point or object can be assumed as some vectors. অর্থাৎ আমরা যে আলোচনা করব সবগুলাকে বিভিন্ন ভেক্টর হিসেবে কল্পনা করব। যে আমরা মনে করব যে এখানে 5 নিউটন এটা একটা ভেক্টর, এখানে 7 নিউটন এটা একটা ভেক্টর। ধরো একটা বলের উপরে এরকম দুই দিক থেকে যদি দুইটা ফোর্স দেওয়া হয় তাহলে বলটা আসলে কোন দিকে যাবে সেটা অবশ্যই আরেকটা ভেক্টর হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা এগুলোকে ভেক্টর হিসেবে কল্পনা করতে পারি। তোমাদের কমন সেন্স কি বলে? পারি না? Yes, sir. কারণ ভেক্টর মানে হচ্ছে ভেক্টর মানেই হচ্ছে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডিরেকশন। তো আমরা যে কথাটা বলতেছি এগুলো তো ম্যাগনিটিউড আর ডিরেকশনের বাইরে অন্য কিছু না। আমরা এই যে স্ট্যাটিকে যাই বের করব সেটা আইদার ম্যাগনিটিউডের মধ্যে পড়বে অথবা ডিরেকশনের মধ্যে পড়বে, এবং প্রত্যেকটা জিনিসের এই দুইটা জিনিস করে আছে। এজন্য এদেরকে আমরা ভেক্টর হিসেবে কল্পনা করে নিতে পারি আমাদের সুবিধার জন্য। তাহলে ভেক্টরের যত নিয়ম আছে সব আমাদের এই স্ট্যাটিকে কাজে লাগবে, এটা হচ্ছে একটা কথা। এজন্য দেখবো যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেখবো যে ভেক্টরের মধ্যে যে আলোচনাগুলো করা ছিল সেখানে স্ট্যাটিকের কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এখন আমি স্যার মেজরিটি ল এর প্রুফ বলবো না। এতদিন তোমাদের আমি যে জিনিস বলছি, মানে যে সকল চ্যাপ্টারে আমরা আলোচনা করছি আমি ল গুলো প্রুফ করে করে দেখাইছি, কিন্তু স্ট্যাটিকে আমি সেটা করব না, কারণ তোমরা ফিজিক্সে পড়ছো, তাছাড়া তোমরা নিজেরা দেখে নিবা। আমি শুধু রুল গুলো আলোচনা করে অঙ্কে চলে যাবো, কারণ স্ট্যাটিক এন্ড ডাইনামিক্স দুইটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, ডিটেইল চ্যাপ্টার। সো আমি একদম ফর্মুলেশন বা ফর্মুলা প্রুফ গুলো দেখাবো। তোমরা যেটা জানো প্রথমত সেটা হচ্ছে আমরা জানি যে একটা স্ট্যাটিক পয়েন্টের উপরে আমরা যে দুইটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা ফোর্সের নাম দিলাম পি, আরেকটা ফোর্সের নাম দিলাম কিউ। তাহলে এই অবজেক্টটা পি এর দিকেও যাবে না, কিউ এর দিকেও যাবে না, এটা থার্ড কোন একটা ডিরেকশনে যাবে। কি বলো, যাবে না স্যার? Yes, sir. এন্ড আমরা পড়ছি বা তোমরা পড়ছো, যেটাই বলি যে আমরা পড়ছি যে এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। যদি আমরা ইমাজিন করি তাহলে সেই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল বরাবর তার রেজাল্টেন্টটা যাবে, তাই না স্যার? Yes, sir. এবং আপনারা এই প্রমাণও শিখেছেন যে যদি পি এন্ড কিউ এর মাঝখানে অ্যাঙ্গেলটা আলফা হয় আর পি এন্ড আর এর মাঝখানে থিটা হয়, তাহলে আপনারা এরকম পড়েছেন যে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং খুব ভালোভাবে প্রমাণ শিখছেন। সো এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আরেকটা পড়ছেন যে ডিরেকশন tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন আপনারা কি এগুলো প্রমাণ চান? আবার চাইলে আমি করে দিতে পারি। No, sir. Sir.
এটাকে আমরা বলেছিলাম যে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস অথবা কাইন্ড অফ এরকম কিছু একটা বলছিলেন আপনারা, যেটা দিয়ে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারি। আচ্ছা, এখন রেজাল্টেন্ট ব্যাপারটা একটা সিগনিফিকেন্স আপনারা মনে রাখবেন এভাবে, যে অনেকগুলো ভেক্টরকে সরায়া আপনারা ছোটবেলায় রেজিস্ট্যান্স পড়ছিলেন না ফিজিক্সে, মনে আছে? Yes, sir. সেখানে ছিল একটা কি রেজিস্ট্যান্স যেন ছিল? Equivalent resistance. হ্যাঁ, লাইক হ্যাঁ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেবি। আপনারা ডেফিনেশনটা কিভাবে পড়ছিলেন যে যদি সকল রেজিস্ট্যান্স সরানোর পর আমি এমন একটা রেজিস্ট্যান্স এখানে পুট করি যেটা একাই ওই সবার কাজ করবে, তাদেরকে আমরা বলতাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই না? Yes, sir. রেজাল্টেন্টের ডেফিনেশনটা আপনারা এইভাবে মনে রাখবেন যে যদি কোনো একটা অ্যাক্টিভ ফিল্ডে আমরা যত অ্যাক্টিভ ফোর্স আছে বা যত অ্যাক্টিভ ভেক্টর আছে সবগুলাকে যদি একটা মাত্র ভেক্টর বা একটা মাত্র ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সেই রেজাল্ট মানে সেই ফোর্সটাকে বা সেই ভেক্টরটাকে বলা হবে ওই সবগুলোর রেজাল্টেন্ট ভেক্টর বা রেজাল্টেন্ট ফোর্স। মনে থাকবে না? Yes, sir. Yes, sir. ব্যাপারটা একটু মজার করে মনে করা যায় এইভাবে। এটা শুধু আপনারা ব্যাপারটা এরকম যে ধরেন যে ফাতিমা, জুলিয়েট আর হচ্ছে তাসফিয়া, এই তিনজনের রেজাল্টেন্ট ধরেন আমি। এই কথার মানে কি রকম? এই কথার মানে আপনারা মনে রাখবেন এরকম যে ফাতিমার মামা প্লাস জুলিয়েটের মামা প্লাস তাসফিয়ার মামা ইজ ইকুয়াল টু একাই আমার মামা। একইভাবে ফাতিমার ধরো যে ফাতিমার কি বলবো, যে কোনো কিছু ধরো যে ফাতিমার বিএমডব্লিউ, তারপরে জুলিয়েটের বিএমডব্লিউ, তারপর তাসফিয়ার বিএমডব্লিউ, এই সবগুলোই সমান হচ্ছে আমার বিএমডব্লিউ। তার মানে তোমরা যাই বলো না কেন তোমাদের তিনজনের সেই জিনিস হবে আমার ওই জিনিসের সমান। রেজাল্টেন্ট তোমরা এইভাবে মনে রাখবা। কথা বুঝছো? Yes, sir. ব্যাপারটা এরকম। তাহলে শুধুমাত্র এরকম না, এখন তোমরা রেজাল্টেন্ট বলতে মনে করতে পারো যে স্যার তার মানে ফাতিমার ভ্যালু প্লাস জুলিয়েটের ভ্যালু প্লাস তাসফিয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু আপনার ভ্যালু। শুধু এটাই না, শুধু ফাতেমা জুলিয়েট এন্ড তাস এটা তো সত্য অবশ্যই, সাথে সাথে ওই যে বললাম যে একই রকম জিনিস, ধরো ফাতেমার এনার্জি প্লাস জুলিয়েটের এনার্জি প্লাস তাসফিয়ার এনার্জি ইকুয়াল টু হবে আমার এনার্জি। তারপরে ধরো পরীক্ষায় ধরো সবাই খারাপ মার্ক পাইছে, ওরা তো ফাতেমার খারাপ মার্ক প্লাস জুলিয়েটের খারাপ মার্ক প্লাস তাসফিয়ার খারাপ মার্ক ইজ ইকুয়াল টু আমার খারাপ মার্ক। অর্থাৎ আবার ধরো যে পরীক্ষা খারাপ করার কারণে ফাতিমার ওর মা মাইট দিছে, জুলিয়েটের ওর মা মাইট দিছে, তাসফিয়ার ওর মা মাইট দিছে, তো তিনজনে যে পরিমাণ মাইট দিছে আমার মা আমারে সে একই পরিমাণ মাইট দিছে। দিস ইজ কল্ড রেজাল্টেন্ট। অর্থাৎ সব দিক থেকে রেজাল্টেন্ট, শুধু এক দিক থেকে না। ব্যাপারটা বুঝছো? Yes, sir. এই জিনিসটাই তোমাদেরকে আরেকটা থিওরিতে বলছে, থিওরিটার নাম একটু দেখি আমি, দাঁড়াও। থিওরি আমরা বাংলায় পড়ছিলাম তো এই জন্য একটু মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। থিওরেম অফ রিজলভ পার্টস, দেখো পেজ নাম্বার 285 তে আছে থিওরেম অফ রিজলভ Yes, পার্টস। sir. পেজ নাম্বার 285 তে এই যে আমি যে কথাটা বললাম এই কথাটাই ওরা বলছে এবং প্রমাণ করছে। প্রমাণে স্যার আমি যেতে চাই না, আমি থিওরিটা আলোচনা করতে চাই। এখানে বলা হয়েছে ধরো একটা ফোর্স হচ্ছে পি, আরেকটা ফোর্স হচ্ছে কিউ, আরেকটা ফোর্স হচ্ছে আর। আমি তিনটা নিয়ে আলোচনা করলাম, বেশি না, ধরো তিনটাই। এরকম 1 কোটি হইতে পারে না। পি কিউ আর দিবা, পি কিউ আর দিলে তো আবার ঝামেলায় পড়বো। আচ্ছা দাও দাও আরই দাও। এখন ধরো যে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতেছে এই বরাবর লেট, এন্ড সেই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা নাম দিচ্ছি এক্স। তাহলে এক্স এর ব্যাপারটা কি রকম, যে এই তিনটা ফোর্স যদি এখান থেকে ভ্যানিশ করে দাও, শুধু এক্স কে রাখো, তাহলে এক্স একাই ওই তিনজনের কাজ করবে, তাই না? Yes, sir. আচ্ছা,
এখন রিজলভ থিওরামে বলতেছে ধরো আমরা পি বরাবর, ও আচ্ছা, রিজলভ থিওরাম বোঝানোর আগে তোমাদের আরেকটা থিওরাম বোঝায়নি, সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টরস অথবা কম্পোনেন্ট অফ ফোর্সেস। ব্যাপারটা কিরকম এটা একটু বুঝো আগে। মানহা তুমি অন্যদিকে যাও, ওই ঘরে গিয়ে করো। তোমরা কম্পোনেন্ট অফ ভেক্টরস ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। কম্পোনেন্টস অফ ভেক্টরস, এটা বুঝলে পরে ওটা বুঝতে সুবিধা। ধরো একটা টেবিলের উপরে একটা ডাস্টার এরকম রাখা আছে একটু বাইরের দিকে। এখন আমি এটাকে এই টেবিল বরাবর পি ফোর্স দিলাম, ধাক্কা, এটা একটা কেস, 1 নাম্বার কেস। আবার একটু কোনাকুনি দিলাম, ফোর্সটা একই পরিমাণ দিলাম, এটা 2 নাম্বার কেস। ফোর্সটা ঠিক খাড়া উপরের দিকে দিলাম, ফোর্সের পরিমাণ সেম। তোমরা আমাকে বলো তো কোন কেসে ডাস্টারটা বেশি সামনে যাবে? ফার্স্ট কেসে। First case. ফার্স্টের কেসে সামনে বেশি যাবে। আর কোন কেসে ডাস্টারটা একদম সরবেই না? থার্ড কেসে। Second case. থার্ড কেসে। থার্ড কেসে কারণ তুমি যদি সোজা এটাকে টাচ করে উপরের দিকে যাও এটা নড়বেই না, যদি ঠিকঠাক গায়ে লেগে যাও নড়বে না, যত জোরে যাও তুমি। থার্ড কেসে এটা প্রথমটার থেকে কিছুটা সামনে যাবে। থার্ড কেসে যদি ফার্স্ট কেসে যদি এতটুকু যায় তাহলে থার্ড কেসে হয়তো এতটুকু যাবে, তাই না ফাতিমা? Yes, sir. এখন এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, আমি তো ফোর্সটা এইদিকে দেই নাই, তাহলে কেন ডাস্টারটা এইদিকে গেল? তোমাদের মনে এই প্রশ্ন কি আসে না? আমি তো এদিকে ধাক্কাই দেই নাই, আমি ধাক্কা দিয়েছি অন্যদিকে, তাহলে এটা কেন এদিকে গেল বলতে পারো? হরিজন্টাল কম্পোনেন্টের জন্য। হরিজন্টাল কম্পোনেন্টের জন্য। এটাকে আমরা বলছি কম্পোনেন্ট অফ ভেক্টর। অর্থাৎ আমরা কমন সেন্সে দেখি যে কোন একটা পার্টিকেলকে আমি যদি অন্য দিক বরাবর ধাক্কা দেই, ধরো এই বরাবর ধাক্কা দেই, তাহলে এইটা ওই দিকে না গিয়ে আরেক দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এই যে সামনের দিকে যতটুকু যাচ্ছে এটাকে আমরা বলি যে হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর। তাহলে পি ভেক্টর ফোর্স পি অ্যাপ্লাই করার ফলে ধরো যে তুমি আলফা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করলা, তো এই জিনিসটা সরে এসে এখানে আসলো, এখানে চলে আসলো। এই যে জায়গাটুকু এটাকে আমরা বলতেছি যে এই পি ফোর্সের একটা কম্পোনেন্ট কোন বরাবর? ধরো যে এই ও এক্স লাইন বরাবর, তাই না? এখন এটা যদি আমি ভ্যালু বের করতে যাই, এখানে তোমরা যদি পারপেন্ডিকুলার লাইন আঁকো, ড্র করো, তাহলে দেখো তো এই লেন্থটাকে ধরো আমরা এক্স ধরলাম, তাহলে আমরা এক্স ডিভাইডেড বাই পি ফোর্স ইকুয়াল টু কস থিটা পাবো না? তাহলে এক্স ইকুয়াল টু পি কস থিটা পাবো কিনা বলো? ইয়েস স্যার। এটাকেই বলা হচ্ছে যে পি ফোর্সের হরিজন্টাল কি বলে কম্পোনেন্ট। একইভাবে দেখো এই ডাস্টারটা এখানে পি ফোর্স সামনের দিকে গিয়েছে, পি ফোর্স কিন্তু এই দিকেও যাইতে পারে। যেমন এখন দেখো, ধরো এই হচ্ছে পি ফোর্স, এটা হচ্ছে এটা এইদিকে এটুকু গেল, সেটাকে আমরা বলতেছি পি কস থিটা, এটা হচ্ছে থিটা। এখন চিন্তা করো তো, আমি যদি চিন্তা করি যে এই ও এক্স লাইনের পারপেন্ডিকুলার বরাবর, মানে ও এক্স লাইনের পারপেন্ডিকুলার বরাবর বা অ্যালং দা পারপেন্ডিকুলার লাইন অফ ও এক্স কোনো কম্পোনেন্ট আছে কিনা, তাহলে সেখানেও আমরা মেজারমেন্ট করতে গেলে সেটা কি হবে?
ধরো এই লেন্থটাকে আমি y ধরলাম, তাহলে y ইকুয়াল টু p cos পাই বাই 2 মাইনাস থিটা হবে না? বলো। Yes. একইভাবে যদি আমি ফর্মুলা করি এন্ড সেটাকে আমরা বলবো সরি y ইকুয়াল টু p sin থিটা, তাই না? তাহলে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট হয় দুই দিকে, অনেক দিকেই হয়। তোমার যদি দুইটা কম্পোনেন্টকে আমরা খুব ভালোভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে হরিজন্টাল বরাবর, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার, অথবা হ্যাঁ একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। একটাকে আমরা বলতেছি পি কস থিটা, আরেকটাকে আমরা বলতেছি পি সাইন থিটা। এখন তোমরা যদি আবার এই দুটাকে স্কয়ার করে যোগ করো, কি হয় দেখো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট, দেখো তো এটা ঘুরে ফিরে আবার কি পি আসে না? আসে কিনা বলো। তার মানে আমাদের পি যে ফোর্সটা সেটা আসলে দুই ভাগ হয়ে চলে গেছে, তো অরিজিনাল পি এর আমরা দুইটা কম্পোনেন্ট পাচ্ছে কিনা বলো। Yes, sir. আচ্ছা, এখন আসো তাহলে কম্পোনেন্ট অফ ভেক্টরস ব্যাপারটা তোমরা যদি বুঝতে পারো, এবার আসো আমরা যে ফর্মুলাটা বলতেছিলাম সেই ফর্মুলা। এবার আসো যে ওই যে আমি বলছিলাম যে তোমাদের সবার মামা ইজ ইকুয়াল টু আমার মামা, এই ফর্মুলাটা দেখো। আমরা ধরে নেই যে রেজাল্টেন্টটা পি এর সাথে থিটা কোণ করছে, আর বাকি পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা, পি এর সাথে আর এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর দরকার নাই। এখন দেখো আমরা চাচ্ছি যে কম্পোনেন্ট অ্যালং পি বের করব, কম্পোনেন্ট অ্যালং পি। তাহলে এখানে কয়টা ভেক্টর স্যার? একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর সরি কিউ, একটা হচ্ছে আর, আর আমরা জানি সবার কম্পোনেন্ট হবে এক্স এর কম্পোনেন্টের সমান, তাই না স্যার? Yes, sir. আচ্ছা, এখন আমরা জানি যে আমরা যদি অ্যালং পি নেই তাহলে সবগুলাই হবে কত? কস থিটা, সবগুলাই হবে কস থিটা। এখন আপনারা বলেন যে পি পি এর সাথে কত অ্যাঙ্গেল করেছে বলেন তো? পি তাহলে 0. 0, কিউ পি এর সাথে কত অ্যাঙ্গেল করেছে? কিউ পি এর সাথে Alpha. আলফা, আর আর হচ্ছে বিটা, আর এক্স হচ্ছে থিটা। তাহলে দেখো তোমরা যদি পি এর দিকে সবার কম্পোনেন্ট নাও, তাহলে এই সবার কম্পোনেন্ট যোগ করলে ওই এক্স এর কম্পোনেন্টের সমান হবে। এটা থিওরিতে প্রুফ করা আছে এবং আমরা পরবর্তীতে মানে ইউজ করব। আর আমরা যদি নেই কম্পোনেন্ট along perpendicular to p, তাহলে সেটা যে গিয়ে দাঁড়াবে p sin 0 প্লাস q sin 0, কারণ আমরা জানি পারপেন্ডিকুলার বলে সেখানে সাইন চলে আসে, প্লাস r sin বিটা ইকুয়াল টু x sin থিটা। বুঝতে পারছেন? Yes, sir. এই রিজলভ থিওরেম দিয়ে কিন্তু আপনি চাইলে এই যে এই দুইটা থিওরেম প্রুফ করতে পারেন, এইটা এবং এটা প্রুফ করতে পারেন। ঠিক আছে, যেহেতু স্যার বলেন তাসফি, বলেন। তাসফি বলেন। ইয়েস স্যার, ওই যে বললাম যে কম্পোনেন্ট অ্যালং পিটা স্যার, মানে ওটা কি করেছেন স্যার, ওটা একবার বলবেন? কম্পোনেন্ট অ্যালং পি দেখেন, যদি পি কে আপনি হরিজন্টাল ধরেন, হরিজন্টাল লাইন ধরেন, পি কে যদি আমরা হরিজন্টাল লাইন ধরি তাহলে ফর্মুলা কি এটা অ্যাপ্লাই হবে না?
Yes, sir. এখন আপনি দেখেন যে পি পি এর সাথে কি অ্যাঙ্গেল করেছে, কিউ পি এর সাথে কি অ্যাঙ্গেল করেছে, আর পি এর সাথে কি অ্যাঙ্গেল করেছে, এক্স পি এর সাথে কি অ্যাঙ্গেল করেছে, সবার cos থিটা। ঠিক আছে, আর এখানে হচ্ছে পারপেন্ডিকুলারের জন্য সবার sin থিটা। বুঝছেন কিনা বলেন? আচ্ছা স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে, তো কম্পোনেন্ট Yes, sir, বুঝেছি। রিজলভ থিওরামটা হচ্ছে এটাই যে যদি অ্যালং ভেক্টর নেন কোন ভেক্টরের তাহলে তার রেজাল্টেন্ট কেমন আসবে, আর যদি পারপেন্ডিকুলার টু দ্যাট ভেক্টর নেন তার রেজাল্টেন্ট কেমন আসবে, এটা দেখাইছে, প্রুফও বইতে আছে, দেখে নিয়েন। প্রুফটা ততটা ইম্পর্টেন্ট না, যদি আপনি মনে করেন যে দেখাই দেন তাহলে আমি দেখাই দিব, অসুবিধা নেই। তো মোটামুটি এই দুটো থিওরাম জানলে আমরা চ্যাপ্টার 8.1 শুরু করতে পারবো। 8.2 তে গেলে লামিস থিওরাম আছে, তারপরে সাইন থিওরাম আছে। তো আমরা অঙ্কে চলে যাই, কি বলেন? Yes, sir. তাহলে আপাতত আমরা দুইটা থিওরাম শিখলাম, একটা হচ্ছে রিজলভ থিওরাম অফ ভেক্টরস অথবা ফোর্সেস, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম থিওরাম। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা বুঝতেই পারতেছেন যদি কখনো দেখেন যে দুইটা ফোর্স নিয়ে কথা বলা আছে, দুইটা ফোর্স, তখন আমরা এটা ব্যবহার করব। ইন কেস অফ টু ফোর্স, আর মোর দেন টু হলে এটা ব্যবহার করব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্ট মানে রিজলভ থিওরাম দিয়ে অনেকগুলো ভেক্টর নিয়ে কাজ করা যায়, কিন্তু প্রথমটা দিয়ে অনেকগুলো ভেক্টর নিয়ে কাজ করা যায় না। বুঝতে পারছেন? স্যার, বলেন। স্যার দুইটা ফোর্স যদি থাকে তাহলে স্যার আমরা নিচের ওই রিজলভের ওই প্রসেস দিয়ে কিভাবে কেন করতে পারবো না? করতে পারবো মানে রিজলভ দিয়ে আপনি দুইটা হোক, একটা হোক, 1,00,000 হোক পারবেন, কিন্তু ওই প্যারালেলোগ্রামটা দিয়ে দুইটার বেশি পারবেন না, এটা বলছি। ইয়েস স্যার। আপনি যদি দুইটা থাকে সেটা আপনি এটা দিয়ে করতে পারবেন, আমরা করে দেখাচ্ছি। তার চ্যাপ্টারের প্রথম অঙ্কে যাই। আপনি রিজলভ থিওরাম করতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আপনাকে জানতে হবে, যদি জানেন তাহলে পারবেন। যেমন দেখেন, আমি একদম 1 নম্বর অঙ্কটাই করি, 1-এর 1 বলছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস 3 নিউটন এন্ড 8 নিউটন অ্যাক্টিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু ইচ আদার। আচ্ছা, তাহলে একটা ফোর্স হচ্ছে 8 নিউটন আর একটা হচ্ছে 6 নিউটন, তাহলে রেজাল্টেন্টটা অবশ্যই বড়টার দিকে। আচ্ছা, এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন যে রেজাল্টেন্ট সবসময় বড় ফোর্সের দিকে ঝুঁকে থাকে, এটা কি বুঝেন আপনারা? রেজাল্টেন্ট সবসময় বড় ফোর্সের দিকে হেলে থাকে, এটা বুঝেন? কেন স্যার? কেন স্যার না? আচ্ছা, ধরেন ধরেন যে এই হলো ফাতিমা আছে এখানে, তোমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে চিকন কে? ধরো যে আমিরা। আমিরা তোমাকে টানতেছে এইদিকে আর আমি টানতেছে এইদিকে। এখন বলাই যায় তুমি আমার দিকেও আসবা না, আমিরের দিকেও আসবা না, ভালো কথা, কিন্তু তুমি আসলে কার কাছাকাছি থাকবা, আমার কাছাকাছি না আমিরের কাছাকাছি? তুমি আমার কাছাকাছি থাকবা না? কাছাকাছি। এটাই বলছি, তার মানে রেজাল্টেন্ট সবসময় বড়টার দিকে ইনক্লাইন থাকে। ওকে, বুঝতে Yes, পারলাম? ফাতিমা বুঝছেন এবার? Yes, sir. আচ্ছা, বুঝছে না কেন? আচ্ছা, ওকে। তো এখন আমাকে বলছে যে শুধু আর এর ভ্যালুটা চাইছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম ও, এবং 6 এবং 8 এর মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, কোশ্চেনে দেওয়া আছে, আর এটা দেওয়া নাই, এটা আমরা থিটা ধরে নিলাম। স্যার 6 নিউটন কোথায় পেলেন? এটা 1 এর 1 3 নিউটন 8 নিউটন না? ও আচ্ছা, 3 নিউটন, সরি স্যার।
তো এখন আমরা লিখি যে লেট P equal to 8 নিউটন, Q equal to 3 নিউটন, P অ্যাঙ্গেল Q এটা কোশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি, আর P এর সাথে R এর যে অ্যাঙ্গেল, রেজাল্টেন্টের যে অ্যাঙ্গেল সেটা আমি ধরে নিলাম থিটা। সিন্স resultant of P and আচ্ছা এই কথাটা এক জায়গায় অন্য জায়গায় লিখি, এখানে লেখেন and R is their resultant। এখন আসেন আমাদেরকে আর এর ভ্যালু বের করতে বলেছে, তো যেহেতু দুইটা ফোর্স আছে আমি দুইভাবে অঙ্কটা করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলেছি যে দুইটা ফোর্স থাকলে প্যারালেলোগ্রাম দিয়ে করাটা ভালো, তবে রেজাল্টেন্ট দিয়েও করা রিজলভ থিওরেম দিয়েও করা যাবে। তো এক নাম্বার ওয়ে হচ্ছে জাস্ট আমরা লিখবো যে আর ইকুয়াল টু এখানে সবার ভ্যালুটা বসাই দিব, cos 60 ডিগ্রি মান হচ্ছে cos 60 মান হচ্ছে হাফ। স্যার কত আসে একটু বলেন তো? স্যার 9.85 9.5 9.85 নিউটন, এটাই হচ্ছে অ্যান্সার। যদি রেজাল্টেন্ট দিয়ে করি তাহলে জিনিসটা এরকম হবে। দুইটা ফোর্সের ক্ষেত্রে রেজাল্টেন্ট ইউজ করাটা একটু আনস্মার্টই হবে, কারণ আমরা সহজ মানে মশা মারতে তখন কামান দাগানো হবে। রিজলভ থিওরেমটা ধরো এটা কামান, ঠিক আছে, আর এই অঙ্কটা হচ্ছে একটা মশা। কেন দেখো, যদি আমরা রিজলভ থিওরেম করি তাহলে আমরা লিখবো রেজাল্টেন্ট, এটা কিন্তু অল্টারনেটিভ দেখাচ্ছি আমি, অল্টারনেটিভ resultant along P, তাহলে হবে R cos theta equal to P cos 0 plus Q cos 60, এটাই হবে না স্যার? কি বলেন? তাহলে P Yes, sir. plus half Q, তাহলে আচ্ছা থাকলো এটাই হবে। মান বসাই দিব, বসাই দিই 8 যোগ 3/2, তার মানে 8 দুগুণে 16, 19/2। এরপর আবার বের করতে হবে আর সাইন থিটা along and perpendicular to P, দুইটা একবারে বের করে ফেলছি। তাহলে আর সাইন থিটা সেটা হবে P sin 0, কারণ P এর সাথে 0, আর Q sin 60, তাহলে এটা হয়ে যাবে 0 দাঁড়াও না, আর এটা হচ্ছে সুন্দর √3/2, তাহলে হচ্ছে 3√3/2। এখন স্যার এই দুটাকে যদি আমরা স্কয়ার করে যোগ করি তাহলে আর পেয়ে যাচ্ছি না? Yes, sir. আর স্কয়ার ইকুয়াল টু হবে 19/2 স্কয়ার প্লাস 3√3/2 স্কয়ার। স্যার আপনারা এটা একটু ক্যালকুলেট করেন তো, করে দেখেন তো সেম অ্যান্সার আসে কিনা। Yes, sir. Same answer. ঠিক আছে, তো আমরা যদি দুইটা ফোর্স থাকে তাহলে আমরা এই রিজলভ থিওরেমে যাব না, ঠিক আছে, নরমালি যাব না, যদি কখনো ইমার্জেন্সি কেস হয় যেতে পারি। দুইটার বেশি থাকলে আমরা রেজাল্টেন্ট থিওরেমে মানে রিজলভ থিওরেমেই যাব। তো এটা সিম্পল একটা ম্যাথ ছিল। টুকটাক ম্যাথ আমি আসলে করাতে চাচ্ছি না,
আমি যেতে চাচ্ছি, আপনারা একটু দেখবেন একের আমার কাছে মনে হচ্ছে 1 থেকে 7 আপনারা পারবেন। 1 নাম্বারের 1 থেকে 7। ইয়েস স্যার, পারবো স্যার। 1-এর 8 করাই আমি। না, সিঙ্গার খাওয়ার দরকার নেই। এই অঙ্কগুলা প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর। এগুলো এমন চ্যাপ্টার, এই যে তোমার স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, পুরো শেষ করার পরের দিন অঙ্ক করতে গেলে আবার ভুলে যাবে। ওগুলোর মধ্যে কেন জানি বাচ্চারা ভুল করে। তুমি নরমালি তোমরা মনে করবা যে আমরা জিওমেট্রি করতেছি, ঠিক আছে, আমরা ভেক্টর জিওমেট্রি করতেছি। যদি চিন্তা করো তাহলে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স সহজ হয়ে যাবে। আর তোমরা যদি ডিফারেন্ট কিছু মনে করো তাহলে আর কিছু পারবে না। বলছে when two equal forces are inclined at an angle 2 alpha, their resultant is twice as when they are inclined at an angle 2 beta. Prove that cos alpha equal to 2 cos beta. আচ্ছা, তাহলে দুইটা ফিগার চিন্তা করো। একটা ফিগারে বলছে যে ভেক্টর দুটার নাম দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম একটা পি আর একটা কিউ, আর তাদের মাঝখানে অ্যাঙ্গেল মনে করলাম আলফা। আবার হচ্ছে পি একই ভেক্টর, কিউ অন্য কিছু, অন্য কোনো অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল না, অন্য কোনো অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এন্ড তাদের ভেক্টরটা হচ্ছে টু আলফা, ও সরি স্যার, প্রথমে 2 আলফা আর এটা হচ্ছে 2 বিটা। when 2 আচ্ছা, এইটা হচ্ছে স্যার, টুয়াইস। হ্যাঁ বলেন। স্যার আপনি দুইটা ফিগার স্যার ডিফারেন্ট কেন ড্র করলেন স্যার? আপনি কিভাবে বুঝলেন কোন ফিগারটা কিরকম? ডিফারেন্ট ড্র করলাম কারণ অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট। একটার মধ্যে হচ্ছে বলছে যে দুইটা ভেক্টর 2 আলফা অ্যাঙ্গেলে অ্যাক্টিভ আছে, আর একটাতে বলছে 2 বিটা অ্যাঙ্গেলে অ্যাক্টিভ আছে, তাহলে দুটো দুই রকম ফিগার হবে না? ইয়েস স্যার। এবং বলছে যে 2 বিটা অ্যাঙ্গেলে যারা অ্যাক্টিভ আছে তাদের যে রেজাল্টেন্ট হবে, সরি 2 আলফাতে যে যেভাবে অ্যাক্টিভ আছে তাদের যে রেজাল্টেন্ট হবে সেটা 2 বিটা ওয়ালাদের ডাবল। তাহলে 2 বিটা ওয়ালাদের রেজাল্টেন্ট আমরা ধরেছি আর, তাহলে 2 আলফা ওয়ালাদের রেজাল্টেন্ট হবে 2 আর। এটা কোশ্চেনে বলা আছে, আপনারা একটু দেখেন কোশ্চেনটা পড়েন। বলেন বলা আছে কিনা, একটু আগে আপনারা কোশ্চেনটা পড়ে শিওর হন। আপনারা যদি ইয়েস স্যার। কোশ্চেনের সাথে যদি আমার এটা রিলেট করতে না পারেন তাহলে অঙ্ক পারবেন না। সো তাসফি বলছে যে ঠিক আছে, বাকিরা একটু দেখেন তো যে কোশ্চেনের সাথে আমার ফিগারটা রিলেভেন্ট কিনা। স্যার কি বলেন বাকিরা? কথা নাই, কোনো কথা নাই। ঠিক আছে ফিগার আমার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এবার লেখেন। এবার লেখালেখি লেখেন যে লেট পি লিখবো, লেখেন লেট পি এন্ড কিউ, যেহেতু কিছু দেওয়া নাই, আর 2 ভেক্টর বলছে নাকি ফোর্স বলছে? আর অ্যাক্টিভ, এত সাহিত্য লিখতে ইচ্ছা না করলে লেখেন না, অ্যাক্টিভ অন এ পয়েন্ট।
when P angle Q is equal to 2 beta resultant is R when according to the question and P angle Q যদি হয় 2 alpha তাহলে রেজাল্টেন্ট হচ্ছে 2R। স্যার ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে? পছন্দ হয়েছে আপনাদের? Yes, sir. আচ্ছা তাহলে আসেন। therefore দেখেন তো আমরা বলতে পারি না যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha equal to আগে বিটা দিয়ে করি cos 2 beta equal to r square and p square plus q square plus 2pq cos 2 alpha equal to স্যার কেটে গেলে আবার জয়েন করেন এটা বলা যায় Yes, sir. আচ্ছা যদি বলা যায় আমরা বের করব কি দেখেন আমরা আমাদের অঙ্কে দেখেন পি কিউ আর কিছু নাই তাই না Yes, sir. কি করা যায় পি কিউ আর কিভাবে ম্যানেজ করা যায় মাইনাস করে দিই। মাইনাস করে দিব না আচ্ছা দেই মাইনাস করে দিলে আর তো থেকে যাবে